তো শেখ হাসিনাকে এই পুরো পৃথিবীর বাস্তবতায়, আমি অত ভালো আন্তর্জাতিক রাজনীতি বুঝি না, কিন্তু পুরো পৃথিবীর বাস্তবতায় একজন অনন্য সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান বা এরকম মনে হয় কিনা, কারণ তিনি সবার সাথে সম্পর্ক রেখে এবং যার সাথে যা দরকার সেটা নিয়ে আসলে কথা বলতে পারেন। আমি তাকে চ্যালেঞ্জ করতে পারি, কিন্তু এই কথা ঠিক, তিনি কিন্তু চীন থেকে সাবমেরিন কিনেন, চীনের পয়সায় পদ্মা সেতু বানান এবং চীনের কাছে এখন টাকা কোন শর্তে বেশি জায়গায় নেওয়া যায় সেটা কথা বলতে আসলে ভারতের সাথে তার সম্পর্ক থাকে। তিনি ইমরান খানকে টেলিফোন করতে পারেন, তিনি রাশিয়া থেকে আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ সেখানে বসিয়ে ফেলতে পারেন। এই রকম দ্বন্দ্বমুখর এতগুলি দেশের সাথে একসাথে সম্পর্ক রাখা রাষ্ট্রনায়ক আমরা আসলে বর্তমান রাজনীতি পরিণতিতে খুব বেশি দেখি না। আপনি বলবেন যে এইটা আসলে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য, বাংলাদেশের মানুষের ভবিষ্যতের জন্য এটা আসলে খুব দরকারি কিনা, জরুরি কিনা, এবং শেখ হাসিনাকে আপনি এই জন্য অনেক ধন্যবাদ দিবেন কিনা? ডক্টর জাহেদ। বিরোধী কতগুলো শক্তিকে নিয়ে একসাথে কাজ করতে পারছে, কিন্তু মমতাজ ভাই দুই একটা ইস্যু নিয়ে আমি একটু বলতে চাই। সেটা হলো, আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই যে যখন ওনাকে আপনি জিজ্ঞেস করছেন কি পেয়েছে, উনি বারবার জিজ্ঞেস করছেন, এটা আসলে ভাইয়ার অবস্থানটা আমি বুঝতে পারি খুব সহজে, আসলে কিছু পাই নাই। যদিও কি পেয়েছে এটা একটা জবাব আজকে আমরা পেয়েছি, আমি একটু পড়ি। আবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী জনাব মোমেন আজকে একটা প্রোগ্রামে বলছেন এরকম, অনেকে বলবেন আমাদের কিছু অর্জন নেই, আমাদের দেশ থেকে কয়েক লাখ লোক ভারতে সহজে যাচ্ছে চিকিৎসার জন্য, সহজে যাচ্ছে বাজার টাজার করার জন্য, এটাই তো বড় অর্জন। যদি সম্পর্ক খারাপ থাকতো তাহলে কিন্তু খবর ছিল। এক্স্যাক্টলি উনি এই কথাগুলো আজকে বলেছেন। আসলে এই হলো ব্যাপার। এখন মমতাজ ভাই যেমন পেঁয়াজের কথা বললেন এবং সাথে আপনি যুক্ত করে দিয়েছেন ওটা আমরা কিনে আনি, ওটা ব্যবসা। একইভাবে ভারতের চিকিৎসার বিরাট বাজারে পরিণত হয়েছি আমরা, ভারতের অন্যান্য পণ্যের বিরাট বাজারে পরিণত হয়েছি। এবং আমি সারপ্রাইজিংলি দেখলাম কি কি পেয়েছি আমরা, এটা বলতে গিয়ে প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলন করেছেন সেখানেও চিকিৎসার কথা বলছেন। একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু এটা তার জায়গা থেকে খুবই ব্যর্থতার কথা, কারণ আমরা এখন ক্লেম করি আমাদের পার ক্যাপিটা জিডিপি ভারতের চাইতে বেশি। সেই দেশটার লোকজন ভারতে যাবে ইনক্রিজিংলি চিকিৎসার জন্য এবং এটাকে একটা অর্জন বলছে। এটা সরকার হিসাবে এই সরকারের কত বড় ব্যর্থতা সেটা আমাদের বোঝা দরকার। নাম্বার 2 হচ্ছে, আগে কি পেয়েছি আমি রেদার এই সময়টা, এই যে 15 বছর তারা ক্ষমতায় আছে, আমরা একটা বয়ান সরকারের দিক থেকে খুব ক্লিয়ারলি শুনে গেছি। সেটা হলো এই রকম সম্পর্ক ইতিহাসে, মানে ভারত বাংলাদেশের সম্পর্ককে বলা হচ্ছে বাংলাদেশের ভারতের ক্ষেত্রে না, সারা পৃথিবীর ইতিহাসে এটা একটা অনুকরণীয় অনুসরণীয় সম্পর্ক, যদি সেটা হয়ে থাকে। কিন্তু ডক্টর রহমান, আপনি একটু যদি এখান থেকে বলেন যে আপনি আসলে ভারত থেকে কি চেয়েছিলেন যেটা আপনি আসলে পান নাই? আপনি খুবই ভালোভাবে পানি এর কথা নিশ্চয়ই আপনি বলবেন, কিন্তু আমি কিন্তু দেখেছি যে যে কয়লা নিয়ে আপনারা আন্দোলন করেছেন, আমরা আন্দোলন করেছি যে কয়লা বাংলাদেশে পুরালে কি হবে, সেটা ভারতে পুড়িয়ে বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে আসা হয়েছে। আপনি কিন্তু দেখবেন যে আসলে কোন ভারতীয় সরকার এত মাইটি হওয়া সত্ত্বেও সে কিন্তু এটা বলতে পারতেছে না যে এই পানির হিস্সা তোমার, এটা না, তোমাকে দিব না। তাদের অভ্যন্তরীণ ছুতো হোক যাই হোক, বাংলাদেশ সরকারের অবস্থানের জন্য তাকে এটা কিন্তু বলতে হচ্ছে যে এটা আমরা দিতেই চাই, তোমাদের প্রাপ্য, এটা কিন্তু তারা স্বীকার করা। কূটনীতিকভাবে এত বড় একটা দেশের সঙ্গে এর চেয়ে বেশি আর আপনি কি চাইছেন যে সেটা আপনাকে পাইতে হবে যেটা আপনি পান নাই? আসলে আপনি অন্যান্য সবকিছু বিবেচনা যদি বলেন। এক্স্যাক্টলি, আমি কয়েকটা একদম স্পেসিফিক প্রশ্নের জবাব দেই। প্রথম কথা হচ্ছে, পানির হিস্সা তো শুধু তিস্তা না, আমরা তিস্তা নিয়ে আলাপ করছি এবং আজকে যথেষ্ট সময় হবে না। তিস্তা যেই ফ্রেমওয়ার্কে চুক্তি হতে যাচ্ছিল 2011 সালে, যেখানে গজলডোবা পয়েন্টের পানি ভাগের কথা আছে, ঠিক একই ফরম্যাটের চুক্তি করে গঙ্গায় কিন্তু আমাদের একটা চুক্তি আছে, আমরা খুব ক্রেডিট ক্লেম করি, আমরা পানি পাই নাই। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব, 2017 সালে প্রধানমন্ত্রী যখন ভারতে গিয়েছিলেন তিনি স্পষ্টভাবে বলেছিলেন, প্রধানমন্ত্রী, আই রিপিট, এটা নিয়ে বিবিসি বাংলা রিপোর্ট করেছিল, যে এক্সিস্টিং ফরম্যাটে গঙ্গা চুক্তি নবায়ন করবে না বাংলাদেশ। প্রধানমন্ত্রী নিজেও রিয়ালাইজ করেছেন, আপনি যখন ফারাক্কা পয়েন্টের পানি ভাগ করার কথা বলেন তাতে আসলে পানি পান না, আর আপনি বলছেন আমি এটা দেব, আমি এটা করব। এবং খালিদ খেয়াল করবেন, এইবার তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে একটা টু শব্দ হয়নি। আগে যে এক ধরনের একটা রেটরিক্যালি বলা হতো যে আমরা এটা করব, দেখছি, ইত্যাদি ইত্যাদি, এবার সেটাও হয়নি। সরাসরি জনাব নরেন্দ্র মোদী তার বৈঠকের পর যে স্পিচটা দিয়েছেন, আমি খুব মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে শুনেছি, সেখানে উনি জাস্ট বাংলাদেশে তিস্তা যে ম্যানেজমেন্ট আমাদের অংশে হওয়ার কথা, যেটা চায়না করার কথা ছিল, সেটার জন্য টেকনিক্যাল টিম পাঠানোর কথাটুকু বলা হয়েছে। এবার আর কোনোভাবেই তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে কোনো আলোচনা নাই, সুতরাং এটা কিন্তু হাওয়া হয়ে গেছে। ভারত যা বলে বা যা চায় তাই শেখ হাসিনা করে থাকেন। এমনকি শেখ হাসিনা নিজের মুখেও বলেছেন যে আমি আসলে ভারতকে যা দিয়েছি তা ভারত সারা জীবন মনে রাখবে বা কখনো ভুলতে পারবে না। আপনার কাছে কি মনে হয়, বাংলাদেশ কি আসলে ভারতকে ভয় পায়? আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ভারতের সাথে আমাদের যে রক্ত সম্পর্কটা সৃষ্টি হয়েছিল, তারপর থেকে এই পর্যন্ত বাংলাদেশ তা ভারতের সম্পর্কে বিভিন্ন টানায় পড়ায়
পর্যায়ে গিয়েছে এবং সেই সম্পর্ক একসময় খুবই অবনতি হয়েছে, আবার বৃদ্ধি পেয়েছে। এটা এখন একটি পর্যায়ে রয়েছে যেখানে আপনার বন্ধু দুইটি রাষ্ট্র, আমরা এটা তো কোনোভাবে অস্বীকার করতে পারবো না, ভৌগোলিক কারণে আমরা আজকে ভারত আমার তিন দিকেই, বঙ্গোপসাগর যদি আমি বাদ দিই, তিন দিকেই আজকে ভারত দ্বারা বেষ্টিত এবং ভারত একটি বৃহৎ রাষ্ট্র শুধু হয় নয়, অর্থনৈতিক ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী, এই ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এখন প্রশ্ন হলো, আমরা সবাই জানি জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীনতার পর বাংলাদেশ সংবিধানে নিজেও বলেছেন যে বাংলাদেশ সবসময় একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে যাবে, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, সেই পররাষ্ট্রনীতি নির্ধারণ করে গিয়েছেন বঙ্গবন্ধু। এখন প্রশ্ন হলো যে আপনি জানেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমরা সবাই জানি যে দ্বিপাক্ষিক শুধু বহুমাত্রিক সম্পর্ক এবং বহু সমস্যা আমরা শান্তিপূর্ণভাবে সমাধানও করেছি। আপনারা জানেন আমাদের যে বিভিন্ন ছিটমহল গুলো ছিল, আমাদের গঙ্গা পানি চুক্তি সহ আরো অনেক সমস্যা যেগুলো আমরা বাইরের কোন রাষ্ট্রের সহযোগিতা বা হস্তক্ষেপ ছাড়াই আমরা দ্বিপাক্ষিক ভাবে সেগুলো আলোচনার মধ্য দিয়ে আমরা শেষ করেছি। এখন যে জিনিসটা হয়েছে যে আমরা কোনোভাবে আজকে আমরা সবাই জানি আজকে আমরা বাংলাদেশ তো কোনো পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোনো রাষ্ট্র নয়, আমরা একটি ছোট দেশ হলেও আমরা এখন বর্তমানে বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে এবং সকল ক্ষেত্রেই আজকে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। ভৌগোলিক কারণে হোক, আজকে জিও পলিটিক্স এর কারণে হোক, ইন্টারন্যাশনাল পলিটিক্স এর কারণে হোক, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। সেই ইন্টারন্যাশনাল পলিটিক্স, জিও পলিটিক্স ছাড়া আমার নিজস্ব যে ইন্টারেস্ট, বাংলাদেশের ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টকে কতটুকু আমি আমার ইন্টারেস্টের স্বার্থকে সংরক্ষণ করে আমি আমার দাবিগুলো আদায় করতে পারবো, আমার স্বার্থ রক্ষা করতে পারবো, আমার রাষ্ট্রের সংহতি, আমার রাষ্ট্রে আমার যে মর্যাদা, সেই মর্যাদা আমি ধরে রাখতে পারবো। অ্যাম্বাসেডর হোসেন, আপনি খুবই প্রাঞ্জল ভাষায় আপনি আসলে বর্ণনা করছিলেন যে ভারতের সাথে আমাদের যে সমস্যা ছিল সেই সমস্যাগুলির প্রসঙ্গে, কিন্তু সবই কি আসলে ভারতের পক্ষ থেকে পাওয়া না? আমি যদি বাংলাদেশ এবং ভারতের পাশাপাশি আমরা যেরকম লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড করছি, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মাঝখানে কি আমরা একটা সমান সমান বসাতে পারবো? আমার তো মনে হয় ভারতের দিকে অনেক বেশি ঝুঁকি আছে। আমি খুব ইয়াতে বলি, যদি আমি ট্রানজিট সুবিধার কথা বলি, আমরা উত্তর পূর্ব ভারতে যারা বিচ্ছিন্নতাবাদী ছিল তাদেরকে আসলে ওদের হাতে তুলে দেওয়ার কথা বলি, মানে বাংলাদেশের আসলে পাওনাটা কি? বাংলাদেশ ভারত থেকে আসলে এই 15 বছর থেকে কি পেলো, মানে তিস্তায় কিছু সমস্যা বাড়া ছাড়া? আমি সেই জায়গাটায় আসতে চেয়েছিলাম। জি প্লিজ আপনি আসেন, আমি তো অধৈর্য হয়ে পড়েছি। জি সরি সেজন্য। আচ্ছা ঠিক আছে, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, দেখেন অনেক কিছু আমরা দ্বিপাক্ষিক আলোচনায় করেছি, আমরা অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে যেটা হলো আপনার জানেন সি বাউন্ডারি ব্যাপারে আমরা আন্তর্জাতিক আদালতে গিয়েছি, তাই তো হয়েছে। এখন যেটা যে প্রাপ্য জায়গাটা, বাংলাদেশ স্বাধীনতার পরে এই পর্যন্ত ভারতের কাছ থেকে কি পেয়েছে এবং আমরা কতটুকু দিয়েছি, এটা স্বাভাবিকভাবেই মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে আপনিও প্রশ্ন করেছেন যে বাংলাদেশের কাছ থেকে ভারত অনেক পেয়েছে, যা দিয়েছে তার চেয়ে অনেক বেশি পেয়েছে। আমরা যদি একটু ভাবে পিছনের দিকে তাকাই, আমরা যদি স্বাধীনতার পরের কথাই ভাবি, আমার যখন রেল বিধ্বস্ত ছিল, রেল ব্রিজ গুলা আপনি জানেন, ভৈরব ব্রিজ, পাকশি ব্রিজ, দুইটা বড় ব্রিজ আমার দুই অঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, তখন ভারত এসে আমার সেই ব্রিজ গুলো ঠিক করে দিয়েছে। আমার অর্থনীতি, আমরা কি তবে পাওনা শোধ করছি? না, পাওনা শোধ করা একটা জিনিস। আপনার বন্ধু শোনেন, বন্ধুর সাথে বন্ধুর সম্পর্কে সবসময় টান খোঁজার মধ্যে চলে, আমি তো অনেক সময় চলে যায়, স্বার্থের ব্যাপারটা আসে। হ্যাঁ, আমি সেই জায়গাটা আসতেছিলাম যে আমরা ঠিক আছে ভারত করেছে, অবশ্যই এটা অস্বীকার করতে হবে, মুক্তিযুদ্ধে রক্ত দিয়েছে, অস্ত্র দিয়েছে, খাদ্য দিয়েছে, সাহায্য দিয়েছে, আশ্রয় দিয়েছে, সবই করেছে। এবং স্বাধীনতার পরে আমার যখন কিছুই ছিল না, রিজার্ভ ছিল না, কিছু ছিল না, আমার টাকাও ছিল না, তখন সে টাকাও প্রিন্ট ভারত করে দিয়েছে, সেইগুলো তো আমরা অস্বীকার করতে পারি, সেটা তো আমাদের কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে হবে। তার পাশাপাশি বর্তমান রাজনীতিতে, বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান বিশ্বের অর্থনৈতিক বহু রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ কতটুকু ভারতের কাছ থেকে তার স্বার্থ আদায় করতে পেরেছে, সেই প্রশ্নতে আপনি করেছেন, সেটাই এই জায়গাটাই মারতে চাচ্ছি। আজকে ভারত নিঃসন্দেহে, ভারত নিঃসন্দেহে আজকে চাইবে
তার যে 7 সিস্টার আমরা বলে থাকি সেই জায়গাটা যে উন্নত করতে চায়, আজকে মেইন ভারতের ওয়েস্ট ভারতের থেকে ইস্ট ভারতে অনেকগুলো ডিফারেন্স রয়েছে, তাদের ইকোনমিক ডিফারেন্স, ডেভেলপমেন্ট ডিফারেন্স। যদি তারা সেটা উন্নত করতে হয় তো বাংলাদেশকে দরকার, এবং সে তার স্বার্থেই বাংলাদেশকে দরকার, এবং বাংলাদেশ তার স্বার্থকে জন্য আমরা জবানজি দিব। আমার স্বার্থ বাংলাদেশ পেয়েছে ইন্ডিয়া থেকে, তার কি দরকার? আমি যদি এখন বলি, এখন অনেক কিছুই পেয়েছে। আপনি বলি, যদি আমি যে কোনো সময় ইমার্জেন্সি আমার যদি খাদ্যের আপনার সংকট হয়, আমি কোথায়? ভারত থেকে পেয়েছি। আমার পেঁয়াজের সংকট হচ্ছে, কোথায়? ভারত থেকে পেয়েছি। আমার বিভিন্ন জিনিসের সংকট হয়েছে বিভিন্ন সময়, ইমিডিয়েটলি আমি কোথা থেকে পেয়েছি? ভারত থেকে পেয়েছি। তাছাড়া কি ভারতের সাথে যে ট্রানজিটের কথা বলেন, ট্রানজিটের সুবিধাগুলো যদি আমরা নিতে পারি, ভারত নিতে পারছে, তার সেটা তার দক্ষতা অবশ্যই। আমি আমার যে ট্রানজিটের সুবিধা, আমার ট্রান্সশিপমেন্টের সুবিধা, আমার এই সুবিধাগুলো যে আমিও ব্যবহার করতে পারি, আমার সেই দক্ষতা যদি থাকে, আমার সেই যোগ্যতা যদি থাকে, অবশ্যই আমি বেনিফিটেড হব। অ্যাম্বাসেডর মমতাজ হোসেন, আপনি আমার অজ্ঞতা ক্ষমা করবেন, আপনি অনেক কিন্তু আসলে কি পেয়েছি আমরা? আমি বুঝতে পারিনি আপনার কথা। আপনার তিস্তার কথাই যদি আমি ধরি, তিস্তার কথা আপনি যেটা প্রথম বলেছেন, তিস্তার ব্যাপারে আপনি জানেন চায়নার সাথেও তিস্তা নিয়ে আলোচনা হচ্ছিল। তিস্তার কথা আমি তিস্তা তো এখনো কিছু পাই নাই। তিস্তার ব্যাপারে আমার আলাদা প্রশ্ন আছে। আপনি যদি এই 52 বছরে আমি প্রথমেই বলেছিলাম যে আমি একটা লেফট হ্যান্ড সাইড একটা রাইট হ্যান্ড সাইড দুইটা কলাম করি, আমি ভারতকে কি কি দিয়েছি সেটা আমরা একদম স্পষ্ট বলতে পারবো। যে উত্তর পূর্ব রাজ্যগুলির জন্য ট্রানজিট সুবিধা দেওয়া হয়েছে, উত্তর পূর্ব রাজ্যগুলি বিচ্ছিন্নতাবাদ দলগুলিকে আসলে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়েছে, তাকে তুলে দেওয়া হয়েছে তাদের হাতে। তারপরে হচ্ছে মানে যে সময় যেটা বলছে, অথচ বাংলাদেশ যেগুলি বলে আসছে, ন্যায্য পানির হিস্সা, সীমান্তে বন্ধ করা, এর কোনোটাই কখনো হয় নাই। মানে এগুলি বলতে গেলে বলা হয় যে এটা করা হবে, কিন্তু আসলে করা হয় না। আমরা যে পেয়েছি, আপনি যদি বড় একটা দেখেন অ্যাচিভমেন্ট, সেটা কি? আমরা যে আমাদের সাথে যে আপনার জানেন ছিটমহল চুক্তি যেটা বঙ্গবন্ধু করেছিলেন, সেগুলো আমরা পেয়েছি 40 বছর পর। তাও এটা চেঞ্জ করে যতটুকু ভারতের পক্ষে যায় সেরকম করে সেটা করা হয়েছে। না, সেটা ওইরকম বড় পরিবর্তন হয়নি। It took 40 years. একটু টুইস্ট করা হয়েছে, পরিবর্তন করা না, টুইস্ট করা হয়েছে একটু অল্প। রাইট, এটা নিয়ে আপনার সাথে আমি পরে কথা বলবো না। অল্প একটু করা হয়েছে। জি জি, আপনি আরো আমার চেয়ে ভালো জানেন। জি হ্যাঁ, মেজর কিছু না, মেজর কোনো চেঞ্জ না। এখন প্রশ্ন হলো, তারপরে আপনি যে আজকে বাংলাদেশের অবকাঠামো বলেন, আপনার আজকে যে কথাটা বললাম যে আমার স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যখন আমি সংকটে পড়েছি, তাৎক্ষণিকভাবে আমার যে সাহায্য সহযোগিতা আমি ভারতের কাছে পেয়েছি, এটা আমি অস্বীকার করতে পারবো না। হ্যাঁ, ভারতের যে সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো আপনি যেটা উল্লেখ করেছেন, অবশ্যই সেগুলো ভারত পেয়েছে। আচ্ছা, এই পর্যায়ে আবার আমরা ডক্টর জাহিদের কাছে যাই, আমরা আবার আসবো আপনার কাছে। আমরা একটু খালি সামারাইজ করি যে আপনি বলছেন যে আমরা যখন কোন একটা সংকটে পড়েছি, যখন যে সংকটে পড়েছি, ভারত সেটা আমাদেরকে এগিয়ে এসে সাহায্য করেছে, এবং আমরা ভবিষ্যতেও সংকটে পড়লে ভারত আমাদেরকে রক্ষা করবে। আচ্ছা, আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় সাহায্য করেছে এবং অন্যান্য সবকিছু। যাই হোক, ডক্টর জাহিদ